প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ। স্বৈরাচার সরকারের আমলে আড়ি পাতা যন্ত্র কেনার বিষয়ে তদন্ত করবে সরকার, কমিটি গঠন। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য। আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, ব্রিফিংয়ে ইসি সচিবের আশাবাদ। সিলেটে লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর রাতভর অভিযান, 120 ট্রাক পাথর জব্দ। লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলা নির্দেশ হাইকোর্টের। আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হলো 7 সরকারি কলেজ। ওবায়দুল কাদের সহ প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাষ্ট্র আলাস্কায় আগামীকাল ট্রাম্প পুতিন বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে করুণ পরিণতি ভোগের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়ের জন্য 228 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ এ দল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রাত 8টার সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংস্কার কমিশন সমূহের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনাকালে এই জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে 11টি সংস্কার কমিশনের মধ্যে 10টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে আড়ি পাতা যন্ত্র কেনার বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় তা নিয়েও আলোচনা হয়। প্রত্যাগত অভিবাসী কর্মী পুনঃ একত্রীকরণ নীতি 2025 অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়া সরকারি অফিস সমূহের কর্মসম্পাদন ব্যবস্থাপনার লক্ষ্যে প্রস্তাবিত সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কাঠামোর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে জানানো হয় 10টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 367টি সুপারিশের মধ্যে ইতোমধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। মোট হচ্ছে 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। নতুন যেগুলো 246টা এসছে তার মধ্যে 82টা ছিল লেবার নিয়ে। যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি জানিয়েছেন যে তার 82টার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের, কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের 71টি আশু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে। এলজিআরডির 37টি, হেলথের 33টি এবং ইনফরমেশনের 23টি। মোট টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট সেখানে এবং ডেইলি স্টারের রিপোর্ট, এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার
বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত $মিলিয়ন এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এটার প্রধান থাকবেন হচ্ছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার অন আইসিটি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় গত স্বৈরাচার গভর্নমেন্ট। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে প্রফেসর ইউনূসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে। তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কেও আলোচনা চলছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে। আউট অফ কান্ট্রি ভোটিং, এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে প্রসেসটা কী হবে, যে প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। নির্বাচনে ২২ দলের মধ্যে বাংলাদেশ রিপাবলিক পার্টি না থাকার কারণ দলটিকে চিঠি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজ দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সর্বোচ্চ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চায় উল্লেখ করে দায়িত্ব রয়েছে। কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাক্ষীদের আবেদনের প্রেক্ষিতে আজ নির্দেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে গাজী MH তামিম জানান, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন প্রভাবশালীর মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মাত্র 2টি ট্রাইব্যুনাল, সেখানে অলরেডি 5টি মামলা বিচার পর্যায়ে আছে। 2টি মামলার সাক্ষী শুরু হয়েছে, বেশ কিছু সাক্ষীও হয়েছে, এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির চেয়ে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্রাভিটিটাকে। যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে, সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসি। দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ দুপুরে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিনের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 60 কোটি 14 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ির মূল্য হচ্ছে 54,32,258 টাকা। জনাব সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 মানি লন্ডারিং প্রতিবেদন 2012-4-2 এবং 4-3 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-7-1 ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফিরল প্রায় 12,000 ঘনফুট পাথর। পাথরগুলো জব্দ করে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এর আগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 120 ট্রাক সাদা পাথর জব্দ করা হয়। এদিকে 7 দিনের মধ্যে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে লুটের সঙ্গে জড়িতদের তালিকা দিতে বলা হয়েছে। বিস্তারিত শাবনাজ স্মৃতির প্রতিবেদনে। দেশের জনপ্রিয় পর্যটন স্পটের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ছিল অন্যতম। যে কোনো ছুটির অবকাশে পর্যটকদের ঢল নামে এই দর্শনীয় স্থানে। সিলেটের জাফলং এর পর এটি ছিল ভ্রমণ পিপাসুদের পছন্দের স্থান। কিন্তু কিছুদিন থেকে সিলেটের 8টি পাথর কোয়ারি ও আরও 10টি এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটপাট শুরু হয়। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ভোলাগঞ্জের প্রায় 80% সাদা পাথর লুট করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়লে দুদক সহ স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেন। যৌথ বাহিনীর অভিযানে 120টি ট্রাক ভর্তি সাদা পাথর জব্দ করা হয়। পাথর উদ্ধারের পর উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন এসব পাথর আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে। পাথর লুট ঠেকাতে জেলা প্রশাসন 5টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, অবৈধ ক্রাসিং, মেশিন বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জড়িতদের গ্রেপ্তার। 2020 সালের ফেব্রুয়ারিতে
পাথর উত্তোলন বন্ধের সরকারের নির্দেশনা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে উত্তোলন ও ধ্বংস করা হয়েছে সাদা পাথরের ভাণ্ডার। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় আজ দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। আদালতের পরবর্তী নির্দেশনার উপরে নির্ভর করছে এই লুটপাট বন্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শবনম স্মৃতি, বিটিভি নিউজ। আজ থেকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025। সকালে এর উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় মধ্যস্বত্বভোগী মুক্ত হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে হজ এজেন্সির মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এবছর হজ মেলায় অংশ নিচ্ছে 154টি এজেন্সি। রিপোর্ট আরিফিন মাসুদের। হজ ও ওমরা ফেয়ার 2025 রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এবারের হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ভোগান্তিবিহীন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের অত্যাচার থেকে হজ ব্যবস্থাকে মুক্ত রাখতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি জানান, হজ যাত্রায় বিমান ভাড়া নিয়েও কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব মধ্যস্বত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। মধ্যস্বত্বভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। সৌদি ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা প্রবর্তন সহ সৌদি আরবে হাজিদের নানা সমস্যার বিষয়ে এম্বাসির মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি দুপুরে, এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন, আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন। গত বছর হজ যাত্রায় কোনো হাজি জর্দা ও তামাকা জাতীয় পণ্য সহ অনুমতি নেই এমন পণ্য বহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন। আগামী দিনে এ সকল কাজ থেকে বিরত থাকতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। অসুস্থ ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে না পাঠাতে এজেন্সি মালিকদের প্রতিও আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সিনিয়র সহ সভাপতি শামীম সাইদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। হাজিদের জন্য বিভিন্ন সুবিধা ও অফার নিয়ে এবার একই ছাদের নিচে হজ মেলায় একত্রিত হয়েছে 154টি হজ এজেন্সি। তারা বলছেন, হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে সকল প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি হাজিদের নিরাপত্তায় এবারই প্রথম GPS এর মতো প্রযুক্তি সুবিধা দিচ্ছেন তারা। হাজিরা হারায় যায়, সেখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ে আসতেছি, GPS সিস্টেম, যাতে হাজিরা না হারায়। হাজিদের হাতে কোমরে বেল্টে থাকবে একটা সিম থাকবে, আমরা হাজিদেরকে মনিটরিং করার জন্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতেই হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা আসছেন এই হজ মেলায়।
তারা বলছেন এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি কথা বলে স্বার্থ ও পছন্দের হজ প্যাকেজটি মেলা থেকে বেছে নেবার সুযোগ পাচ্ছেন তারা। সবকিছু এখানে ওপেনলি ডিসকাস করার সুযোগ আছে, এই জন্য আসছি দেখার জন্য, প্লাস কথা বলার জন্য, সুযোগ হলে হয়তো রেজিস্ট্রেশন করতে পারি এগুলোর জন্য। সংশ্লিষ্টরা বলছেন গেল হজ ব্যবস্থাপনার তুলনায় 2026 সালের হজ ব্যবস্থাপনা হবে আরও উন্নত। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য সময়সীমা আরও 3 থেকে 5 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ ঢাকা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি আয়োজিত সেমিনারে এই আহ্বান জানানো হয়। ব্যবসায়ী নেতারা বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া দ্রুত উত্তরণ অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। রিপোর্ট দিনার সুলতানার। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার কথা। এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে এতদিন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যে শুল্ক ও প্যাটেন্ট সুবিধা পেত তা আর বলবৎ থাকবে না। এই অবস্থায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে চান ব্যবসায়ীরা। তারা বলছেন, আগামী বছর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশের বেসরকারি খাত। আমাদের এখন যদি গ্র্যাজুয়েশনে আমরা যাই, এক কথায় এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে 12%, যেখানে আমি 0 পাচ্ছি। আমার কানাডাতে চলে যাবে 16 থেকে 18%, এবং জাপানে বাড়বে 7.4 থেকে 12.8%। প্যাটেন্ট বাধ্যবাধকতা না থাকায় বর্তমানে অনেক দুর্মূল্য ঔষধ কম দামে পাওয়া গেলেও এলডিসি গ্র্যাজুয়েশনের পর দাম 10 গুণ বাড়বে বলে জানান বিএপিআই সভাপতি আব্দুল মুক্তাদির। প্রায়োরিটাইজ করে যেগুলির ব্যবহার সবচাইতে বেশি হবে সেই ওষুধগুলি যদি আমরা দেশে তৈরি করতে পারি, তাহলে সেই ওষুধগুলি যে দাম হতো সামনে, মনে করেন এক একটা ইঞ্জেকশনের দাম 2 লক্ষ টাকা, কিন্তু সেই ওষুধটাকে আমরা হয়তো 15,000 টাকায় দিতে পারবো। সেজন্য আমরা চাই অ্যাটলিস্ট 3 বছর আমাদেরকে একটু সময় দেওয়া। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখনও এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য প্রস্তুত নয়। জিএসপি সহ অন্যান্য সুবিধা হারালে দেশের রপ্তানি 6 থেকে 14% পর্যন্ত কমে আসবে। যেহেতু আমাদের মাঝখানে কোভিড গেল, তারপরে হলো জুলাই আপরাইজিং হলো, সরকার বদলিলেও বিভিন্ন জিনিস ইন্টারিম গভর্নমেন্ট অনেক সিদ্ধান্ত নিতে পারে নাই, বাট তারা মনে করতেছে যে এটা ইলেক্টেড গভর্নমেন্ট তারা করবে, তারা বিভিন্ন রিফর্মের প্রসেসগুলো নিয়ে আসতেছে। এই স্টেজে আপনার যদি আমরা এখন গ্র্যাজুয়েশনটা হয়ে যায়, তাহলে অনেকগুলো সমস্যার মধ্যে আমরা পড়ে যাব। ব্যবসায়ী নেতাদের সঙ্গে সায় দিয়ে অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, অনেক দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের সক্ষমতা অর্জনের পরেও পিছু হটেছে। Bangladesh, after the LDC graduation, 70% of Bangladesh's exports are covered under preferential tariffs. So this is going to be go away. কিছু উইক আর্গুমেন্টসের উপর বেস করে এলডিসি গ্র্যাজুয়েশনের পেছনের কথা বলা হচ্ছে, বাট দোজ উইক আর্গুমেন্টস উড নট প্রিভেল। উই নিড টু কাম আপ উইথ স্ট্রং, বাট আনফর্চুনেটলি except probably banking sector, we are not seeing serious reform effort in other sectors. বাংলাদেশে এই এলডিসি প্রিপারেশনের জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে 5 মেম্বারের, এটা বলছে বাস্তবায়ন কমিটি, কিন্তু আপনি যদি দেখেন সেখানে ইট ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড কমিটি, বাট ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতা বোধহয় খুব বেশি সেই কমিটিতে নাই। এখানে ডেটার প্রয়োজন, অ্যানালিসিসের প্রয়োজন নাই, এখানে রিফর্ম, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সেটার প্রয়োজন। সেই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে। অনুষ্ঠানে বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান, লেদার গুডস অ্যান্ড ফুডওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার এবং আইসিসির ভাইস প্রেসিডেন্ট নাসির ইজাজ বিজয় বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার ও গবেষক সানিয়া রেড স্মিথ। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক AKM ইলিয়াসের কাছে এসব দায়িত্ব তথ্য হস্তান্তর করা হয়। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি 7 কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো। কলেজগুলো এখন থেকে স্বাধীনভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।